এখন যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই যে প্রতিশ্রুতিগুলো আছে এগুলোকে বাস্তবায়ন করার যে চ্যালেঞ্জ যেটা আপনি বলছিলেন, সেই চ্যালেঞ্জ এটাই কিন্তু মৌলিক সমস্যা। এখন এই যে আপনি যেটা বলছেন যে আগামী দিনগুলোতে আপনি 100 দিনের কথা যেটা বললেন, যে নিঃসন্দেহে এই 100 দিনের মধ্যে অর্থাৎ ইমিডিয়েট আমরা যেটা বলতে পারি যে জরুরি ভিত্তিতে কোন কোন সমস্যাগুলো সবচেয়ে আগে আমাদের জরুরি ভিত্তিতে সমাধান করা দরকার সেগুলোকে নির্ধারণ করা এবং সেগুলো আমাদের মোকাবেলা করার জন্য যে ধরনের নীতি বা পদক্ষেপ গ্রহণ করতে হবে এগুলোকে সঠিকভাবে গ্রহণ করে তার একটা বাস্তব পরিকল্পনা গ্রহণ করে সেটাকে সময়মতো এই 100 দিনের মধ্যে সেটাকে বাস্তবায়ন করা, এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? এখন আমরা যদি অর্থনীতির ক্ষেত্রে দেখি, কারণ মূলত আমরা জানি যে আজকে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিটাকে এখন যে অবস্থায় আছে সেখান থেকে এটাকে টেনে তুলে যাতে এটা একটা গতিশীল অর্থনীতি হতে পারে সেই দিকে এটাকে নিয়ে যাওয়া, এটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? এখন সেই চ্যালেঞ্জটা যদি মোকাবেলা করতে হয় তাহলে কিন্তু আপনার প্রথম যেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কোনগুলো প্রায়োরিটি সেটাকে আগে নির্ধারণ করা। কারণ আপনি যদি দেখেন নির্বাচনী ইশতেহারে দেখেন আমার অনেক ধরনের প্রতিশ্রুতি আছে এবং এটা দরকারও আছে, কারণ অনেক কিছুই তো করতে হবে। কিন্তু এখন যেটা হচ্ছে যে এর মধ্যে আমাদেরকে সেটা হচ্ছে অগ্রাধিকার কোনগুলোকে দিতে হবে এই মুহূর্তে, অর্থাৎ এই 3 মাসের মধ্যে কোন সমস্যাগুলো সবচেয়ে বেশি অর্থনীতিকে ভারাক্রান্ত করে রেখেছে সেগুলোকে সমাধানের দিকেই আমাদেরকে প্রথম নজরটা দিতে হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তাহলে এইটাকে যদি আমরা মাথায় রেখে এগোতে থাকি তাহলে প্রথমের কথা হচ্ছে যে আমাদের জানি যে বিশেষ করে বর্তমান সময়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এবং অর্থনীতির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে যেটাকে আমরা বলতে পারি যে এই যে আমাদের মূল্যস্ফীতি যেটা আছে বর্তমানে, এটা উচ্চ মূল্যস্ফীতি এবং এটা কিন্তু বেশ কিছুদিন থেকে বিরাজমান এবং অন্তর্বর্তী সরকার অনেক চেষ্টা করা সত্ত্বেও কিন্তু এই মূল্যস্ফীতির লাগামটাকে খুব একটা টেনে ধরতে সক্ষম হয়নি। এখনও মূল্যস্ফীতি কিন্তু 8.5% কাছাকাছি রয়ে গেছে, যেটা কিন্তু আমাদের দেশের তুলনায় অনেক বেশি এবং এটা কিন্তু কমিয়ে আনার প্রয়োজন আছে। কাজেই মূল্যস্ফীতি একটা বিষয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে সবচেয়ে যেটা জনগণকে, যেটা আমার মনে হয় বিশেষ করে সাধারণ জনগণের পরিপ্রেক্ষিতে যদি দেখি যেটা হচ্ছে যে অর্থনীতি বর্তমানে কিন্তু প্রবৃদ্ধি বলেন বা বিনিয়োগ বলেন এই জিনিসগুলো কিন্তু এখন অনেকটা স্থবির অবস্থায় আছে। তাহলে অর্থনীতির চাকাটাকে চলমান করা এটা কিন্তু সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ, তাই না? এবং এটাকে কিন্তু এখনই আমার মনে হয় অগ্রাধিকার দিয়ে এটাকে চলমান করার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। এখন এই যে অর্থনীতিকে চলমান করা, এটা চলমান করতে গেলে কিন্তু একটা বিষয়ের দিকে তো দৃষ্টি দিলে হবে না, বেশ কয়েকটি বিষয়ের দিকে দৃষ্টি দিতে হবে। যেমন আপনি বলছিলেন যে আমাদের প্রত্যাশাগুলো কী, বিশেষ করে বিভিন্ন যারা অর্থনীতির চলমান করার ক্ষেত্রে ভূমিকা রাখেন তাদের প্রত্যাশাগুলো কী। আমি যেটা বলছি যে আমাদের বিশেষ করে বেসরকারি খাত, কারণ আমাদের তো এটা বেসরকারি খাত নির্ভর অর্থনীতি এবং এই অর্থনীতিকে চলমান করতে গেলে বেসরকারি খাতের ভূমিকাটি সবচেয়ে বড় ভূমিকা হতে হবে। তাহলে বেসরকারি খাতকে যদি আমরা উদ্দীপিত করতে চাই তাহলে কী করণীয় সেই জিনিসগুলো তো আগে আমাদেরকে দেখতে হবে, তাই না? অর্থাৎ বেসরকারি খাতের ক্ষেত্রে যেমন আমরা যদি বিনিয়োগের দিকে দেখি, বেসরকারি বিনিয়োগ কিন্তু অনেকটাই স্থবির, কেউই কিন্তু বিনিয়োগ করতে আগ্রহী এই মুহূর্তে ছিলেন না বা বিগত সময় তারা খুব একটা বিনিয়োগের দিকে আগ্রহী হননি। তার বাস্তব কারণও রয়েছে, কারণ আপনি যদি বিনিয়োগ পরিবেশটা যদি দেখেন নিঃসন্দেহে খুব একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ ছিল না। আপনি অর্থনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা সব কিছু মিলিয়ে পরিবেশটা কিন্তু বিনিয়োগ বান্ধব ছিল না। তাহলে এখন আমাদের যদি বিনিয়োগ বান্ধব যদি করতে হয় তাহলে এই যে সমস্যাগুলো আছে, যেটা শুধুমাত্র অর্থনীতির ক্ষেত্রে কিন্তু নয়, এর মধ্যে আমি যেটা বলছিলাম রাজনৈতিক, সামাজিক, রাজনৈতিক এখন একটা নির্বাচিত সরকার যেহেতু এসছেন তাহলে একটা যেটা হচ্ছে যে অনেকটাই আমরা আশা করতে পারি যে রাজনৈতিক অস্থিরতা দূর হবে, একটা স্থিতিশীলতা আসবে এবং একই সঙ্গে সঙ্গে তাদের ঘোষণা অনুযায়ী আমরা
আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্যান্য সামাজিক পরিবেশ এগুলো অনেকটাই স্থিতিশীল হবে, আমরা সবাই তো সেটাই আশা করছি। তাহলে এই জিনিসগুলো যদি সফলতার সঙ্গে করা যায় তাহলে কিন্তু বিনিয়োগের যে পরিবেশটা এটা কিন্তু অনেকটাই বিনিয়োগ বান্ধব হবে, তাই না? এবং সেটা যদি হয় তাহলে কিন্তু আমরা দেখব যে আজকে যে বিশেষ করে আমাদের যারা বিনিয়োগকারী, বেসরকারি খাতের বিনিয়োগকারী যারা আছেন তারা কিন্তু তখন এগিয়ে আসবেন বিনিয়োগ করতে। এখন সেটা করতে গেলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। এবং সেক্ষেত্রে একটা বড় জিনিস হচ্ছে কি যে বিনিয়োগ যদি তাদের করতে হয় তা আমরা জানি যে আমাদের আর্থিক খাতটাকেও সংস্কার করতে হবে। কারণ বর্তমানে আর্থিক খাতের যে অবস্থা এবং যে উঠছে তাতে কিন্তু, যেমন ধরেন আমি যদি সুদের হারের কথাই বলি, সুদের হার তো অনেক বেশি, তাই না? এবং তার একটা কারণও আছে, কারণ সরকার বাংলাদেশ ব্যাংক এখন সংকোচনমূলক একটা মুদ্রানীতি ব্যবহার করছে ওর মূল্যস্ফীতি কমানোর কারণে। যদিও এই সংকোচনমূলক মুদ্রানীতি কিন্তু আপনার মূল্যস্ফীতি কমিয়ে আনার ক্ষেত্রে খুব একটা ভূমিকা রাখতে পারেনি। তার কারণও কিন্তু আমরা জানি যে আমাদের মতো দেশে মূল্যস্ফীতিকে যদি কমিয়ে আনতে হয় তাহলে শুধুমাত্র সংকোচনমূলক মুদ্রানীতি এটাই কিন্তু এককভাবে এটা কমিয়ে আনতে পারে না। কারণ এর সঙ্গে সঙ্গে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের বাজার ব্যবস্থায় যে অবস্থাপনাগুলো রয়েছে, সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্নগুলো রয়েছে, দুর্বলতাগুলো রয়েছে, এগুলো যদি আমরা দূর না করতে পারি তাহলে তো শুধুমাত্র চাহিদাকে সংকোচন করেই তো মূল্যস্ফীতি কমানো সম্ভবপর হয় না এবং হয় নাই বিগত সময়েও। কাজে সেদিকে তো আমরা খুব একটা দৃষ্টি দিতে পারিনি। বাজার ব্যবস্থা কিন্তু এখনও আমরা বলতে পারি যে এখানে যে বিভিন্ন পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বিভিন্ন সময় উঠানামা এখনও করছে। আপনি আপনি এখন চিন্তা করে দেখেন যে সামনে রমজান শুরু হচ্ছে, এই রমজানের শুরুতেই কিন্তু বিভিন্ন পণ্যের দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তাই না? আপনি আমদানিকৃত পণ্য থেকে শুরু করে আপনার দেশীয় উৎপাদিত পণ্য সব কিছুর দাম মূল্য কিন্তু ঊর্ধ্বমুখী। কাজেই এই ধরনের একটা বাজার ব্যবস্থাটা থেকে যদি আমরা, যেটাকে বলতে পারি একটা প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, এবং এই বাজার ব্যবস্থার যে বিঘ্নগুলো আছে, চাঁদাবাজি থেকে শুরু করে অন্যান্য সব কিছুই যেগুলো আমাদের বাজার ব্যবস্থাকে দুর্বলতা করে রেখেছে, আমাদের যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে মূল্যস্ফীতিকে যদি আমরা কমাতে চাই তাহলে কিন্তু সামগ্রিকভাবে এই যে সংকোচন মুদ্রানীতির সঙ্গে সঙ্গে এই যে কথাগুলো আমরা বলছিলাম যে অন্যান্য নীতিগুলো, এই নীতিগুলোকে কিন্তু বাজার ব্যবস্থা থেকে শুরু করে সরবরাহ, নতুন যে সরকার গঠিত হচ্ছে এবং অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রী যারা হবে তাদের কি মুদ্রানীতি পরিবর্তন করার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? মুদ্রানীতি তো একটা জিনিস হচ্ছে কি যে যতক্ষণ পর্যন্ত মূল্যস্ফীতি বেশি থাকে, এখন বাংলাদেশ ব্যাংক বা যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সংকোচন মুদ্রানীতি গ্রহণ করতে বাধ্য হয়। এখন এই বাধ্যবাধকতাটা এটাকে দূর করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মূল্যস্ফীতি কমিয়ে আনা। কারণ মূল্যস্ফীতি যদি এখন আমরা কমতে শুরু করে তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংক তখন তার আপনার যে নীতি সুধার এটাও কিন্তু তখন তারা কমাতে পারবে।